নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। ক্রমে কিছু সময় গেল, কিছু বছর কেটে গেল। মাঠের শেষ শস্যকণা ঘরে উঠে গেছে। এখন চৈত্রের মাঝামাঝি। মাঠ এখন ধুধু করছে, শুকনো জমিতে হাল বসছে না। সর্বত্র চাষবাসের একটা বন্ধা সময়। যতদূর চোখ পড়ছে সমানে সাদা ধোঁয়াটে ভাব। শুকনো কঠিন জমি পাথরের মতো উঁচু হয়ে আছে। পাকালি যেন সব অদৃশ্য অথবা সব জ্বলে পুড়ে গেছে। মনেই হয় না এই সব জমিতে সোনার ফসল ফলে। মনেই হয় না এখানে কোনোদিন বর্ষায় প্লাবন আসে। ঝোপ জঙ্গল ফাঁকা ফাঁকা। গরিব দুঃখীরা ঝরা পাতা সংগ্রহ করছে। মুসলমান চাষি বউরা এইসব ঝরা পাতা সংগ্রহের সময় আকাশ দেখছিল। জোটনও আকাশ দেখছিল, কারণ তার এখন দুর্দিন। ফকির সাহেব সেই যে নাস্তা করে 5 বছর আগে সিন্নির নাম করে চলে গেছে, আর ফিরে আসেনি। আবেদ আলীও আকাশ দেখছিল, কারণ চাষবাসের কাজ একেবারেই বন্ধ। নৌকার কাজ বন্ধ। গয়না নৌকার কাজ শীতের মরশুমেই বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে নতুন শাক পাতা মাটি থেকে বের হবে, সেজন্য জোটন আকাশ দেখছিল। বৃষ্টি হলে চাষবাসের কাজ আরম্ভ হবে, সেজন্য আবেদ আলী আকাশ দেখছিল। এই অঞ্চলে আকাশ দেখা এখন সকলের অভ্যাস। কচি কচি ঘাস, নতুন নতুন পাতা এবং ভিজে ভিজে গন্ধ বৃষ্টির। আহা, মজাদার গাঙে নাইয়র জাওয়ানের লাখান। জোটন বলল, বর্ষা আইলে আবেদ আলী তুই আমারে নাইয়র লইয়া যাবি? আবেদ আলী বলল, তোর নাইয়র জাওয়ানের জায়গাটা কোনখানে? কেন, আমার পোলারা বাইসা নাই? আছে, তোর সবই আছে, কিন্তু কেও তোরে খোঁজ খবর করে না। জোটন আবেদ আলীর এই অপমানকর কথার কোনো উত্তর দিল না। গতকাল আবেদ আলীর কোনো কাজ ছিল না। আজ সারাদিন হিন্দুপাড়া ঘুরে ঘুরে একটা কাজ সংগ্রহ করতে পারেনি। এখন চৈত্র মাস, সবকিছুতেই টান পড়েছে। আবেদ আলী গৌর সরকারের সনের চালে নতুন সন লাগিয়ে দিয়েছে। যা মিলবে, সামান্য যা কিছু। সে পয়সার কথা বলেনি। আবেদ আলী সারাটা দিন কাজ করেছে। যেহেতু কামলার সংখ্যা প্রচুর এবং মুসলমান পাড়াতে রুজি রোজগার বন্ধ, যার গরু আছে সে দুধ বেচে একবেলা ভাত, অন্যবেলা মিষ্টি আলু সেদ্ধ খাচ্ছে। আবেদ আলীর গরু নেই, জমি নেই, শুধু গতর আছে। গতর বেচে পর্যন্ত পয়সা হচ্ছে না। সারাদিন খাটুনির পর গৌর সরকারের সঙ্গে পয়সা নিয়ে বচসা হয়ে গেল। কুৎসিত গাল দিয়ে চলে এসেছে আবেদ আলী। আবেদ আলীর বিবি জালালি তখনও পেট মেঝেতে রেখে পড়ে আছে। সারাদিন কিছু পেটে পড়েনি। জব্বর আসমানদির চরে গান শুনতে গেছে। জালালি পেট মাটিতে রেখেই বলল, পাইলানি? আবেদ আলী কোনো উত্তর করল না। সে তার পাশ থেকে ছোট পুটলিটা ঢিল মেরে মেঝেতে ছুড়ে দিল। সামনে জোটনের ঘর, ঘরের ঝাঁপ বন্ধ। জালালি পুটলিটা দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে বসল এবং দাঁড়িয়ে খোলা কাপড়ের গিট ফের পেটে শক্ত করে বাঁধল। আবেদ আলী অন্যমনস্ক হবার জন্য বুকো নিয়ে বসল, আর জালালি ঝরা পাতা উঠোনে ঠেলে ঘোলা জলে পাতিল হাঁড়ি খলখল করে ধুতে গেল। আবেদ আলী কতক্ষণ হুঁকো কাচ্ছিল টের পায়নি। সে দেখল উনানের পাশে বসে জালালি হাঁড়িতে চাল দিচ্ছে। ওর খাটো কাপড়, 2 হাঁটুর ভিতর দিয়ে পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে। শালি মাগির বড় পেট ভাসাইয়া রাখনের অভ্যাস, শরীর দেয় না আর। তবু এই ভাসানো পেট আবেদ আলীকে কেমন লোভী করে তুলছে। আবেদ আলী বেশিক্ষণ বিবিকে এভাবে বসে থাকতে দেখলে কখনো কখনো কলাই ওর জমি অথবা একটা ফাঁকা মাঠ দেখতে পায়। সে ফের নিজেকে অন্যমনস্ক করার জন্য বলল, জব্বাইরা গেল কোনখানে? কাইল থাইকা দেখতাসি না। জালালি আবেদ আলীর দুষ্ট বুদ্ধি ধরতে পারছে যেন। সে বলল, জব্বাইরা গুনাই বিবির গান শুনতে গেছে। কাঠের হাতা দিয়ে ভাতের চালটা নেড়ে দেবার সময় জালালি বলল, গুনাই বিবির গান শুনতে আমারও ইচ্ছা হয়। এত অভাবের ভিতরও আবেদ আলীর হাসি পাচ্ছে। এত দুঃখের ভিতর আবেদ আলী বলল,
পানিতে নদী নালা ভাইসা যাউক, তখন তরে লইয়া পানিতে ভাইসা যামু। জালালির এইসব কথাই যেন আবেদ আলীর ছাড়পত্র, মাঠে নামার অথবা চাষ করার ছাড়পত্র। আবেদ আলীর দিদি জোটন এতক্ষণ দাওয়ায় বসে সব শুনছিল। এত সুখের কথা সে সহ্য করতে পারছিল না। সে সন্তর্পণে ঝাঁপটা আরো টেনে চুপচাপ বসে থাকল। কোনো কর্ম নেই, শুধু আলস্য শরীরে, আর চুলের গোড়া থেকে চিমটি কেটে কেটে উকুন খুঁজছিল। আর জালালির এত সুখের কথা শুনেই যেন চুলের গোড়া থেকে একটা উকুনকে ধরে ফেলতে পারল। জোটনের মুখে এখন প্রতিশোধের স্পৃহা। মান্দার গাছের নিচে মঞ্জুরের মুখ ভেসে উঠল। উকুনটাকে দু নখের ভিতর রেখে ঝাঁপের ফাঁকে উঁকি দিতেই দেখল উঠোনের অন্য পাশে আবেদ আলী। জালালিকে সে সাপটে যেন বাঘ ঘাড় কামড়ে অথবা থাবার ভিতর শিকার নিয়ে পালাচ্ছে। জালালি লতার মতো দু পায়ের ফাঁকে ঝুলে আছে। এখন চৈত্র মাস বলে কথায় কথায় ঘূর্ণিঝড়। ধুলো উড়ে এসে ঝাপটা মারল। উঠোন অন্ধকার হয়ে ওঠায় ঘরের ভিতর আবেদ আলী কি করছে শিকার নিয়ে দেখতে পেল না। সে রাগে দুঃখে এবার মাঠের ভিতর নেমে ধুলোর ঝড়ে ডুবে গেল। চৈত্র মাস, সুতরাং রোদে খাঁ করছে মাঠ। পুকুরগুলিতে জল নেই। একমাত্র সোনালি বালির নদীর চরে পাতলা চাদরের মতো তখনও জল নেমে যাচ্ছে। মসজিদের কুয়োতে জল নেই। গ্রামের দুঃখী মানুষেরা অনেক দূর হেঁটে গিয়ে জল আনছে। সোনালি বালির নদীতে ঘোড়া ডুবছে না। নমশূদ্র মেয়ে বউরা সার বেঁধে জল আনতে যাচ্ছে। ওরা খোঁড়া দিয়ে জল তুলছে কলসিতে। ট্যাবার পুকুরে, কবিরাজ বাড়ির পুকুরে ঘোলা জল। গরু নেমে নেমে জল একেবারে সবুজ রং হয়ে গেছে। বড় দুঃসময় এখন। সে বের হবার মুখে কলসি নিয়ে বের হলো। সোনালি বালির নদী থেকে এক ঘড়া জল এনে হাজি সাহেবের বাড়িতে উঠে আসবে। বুড়ো হাজি সাহেবের জন্য এত কষ্ট করে জল বয়ে আনলে কিছু তেল করি মিলতে পারে। পয়সা না হোক এক পনকা ধান। সে নেমেই দেখল মাঠে কারা যেন ছুটে ছুটে যাচ্ছে। একদল লোক খাঁকা রোদের ভিতর দিয়ে পালাচ্ছে। ওদের মাথায় বোধহয় ওলা ওঠার দেবী। বিশ্বাস পাড়াতে ওলা ওঠা লেগেছে। সে এত দূর থেকে মানুষগুলিকে স্পষ্ট চিনতে পারছে না। মাঠে পড়েই জোটনের মনে হলো জালালি এখন উদম গায়ে ঘরের ভিতর। উনানে ভাত সেদ্ধ হচ্ছে। পাতা, খের অথবা লতায় পাতায় আগুন ধরে গেলে আগুন লাগতে কতক্ষণ। নদীর দিকে হেঁটে যাবার সময় জোটনের এমন সব দৃশ্য মনে পড়ছিল। চৈত্র মাসে আগুন যেন চালে বাঁশে লেগেই থাকে। জোটনের মন ভালো ছিল না, সেজন্য দ্রুত হাঁটছে। সকলেই জল নিয়ে ঘরে ফিরছে, তাকেও তাড়াতাড়ি ফিরতে হবে। গ্রামে গ্রামে ওলা ওঠা মহামারীর মতো। যেসব লোক রোদের ভিতর পালাচ্ছিল তারা ক্রমশ জোটনের নিকটবর্তী হচ্ছে, একেবারে সামনাসামনি। জোটন তাড়াতাড়ি পাশে কলসি রেখে হাঁটু গেড়ে বসে পড়ল। গাধার পিঠে ওলা ওঠা দেবী যাচ্ছেন। মাথায় করে মানুষরা ঢাকের বাদ্যি বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে। জোটন ওদের পিছন পিছন বেশি দূর গেল না। সড়কের ধারে সব মান্দার গাছ। মান্দার গাছে লীগের ইস্তাহার ঝুলছে। জোটন সেই মান্দার গাছের ছায়ায় গ্রামের দিকে উঠে গেল। পথে ফেলু শেখের সঙ্গে দেখা। ফেলু বলল, জুটি পানি আনলি কাল লাইগা? জোটন থুতু ফেলল মাটিতে। মানুষটার সঙ্গে কথা বললে গুনাহ। মানুষটা এক কোপে আন্নুর মরদকে কেটে এখন আন্নুকে নিয়ে ঘর করছে। একদিন বসে বসে আবেদ আলীকে এইসব গল্প শুনিয়েছে। মানুষটার বুকের কি পাটা, ভয় ডর নাই। শামসুদ্দিনের সঙ্গে এখন লীগের পান্ডাগিরি করছে। জোটন কিছুতেই কথা বলছে না। আলের পাশে দাঁড়িয়ে ফেলুর যাবার পথ খালি করে দিচ্ছে। কিন্তু ফেলুর লক্ষণ ভালো না। সে দাঁড়িয়ে থাকলো সামনে, কেমন মুচকি হাসছে। ওর একটা চোখ বসন্তে গেছে। মুখ কি ভয়ঙ্কর কুৎসিত। দাড়িতে অর্ধেকটা মুখ ঢাকা থাকে এখন। হাডুডু খেলার রস মরে গেছে। গতরে তেমন শক্তি নেই বুঝি, তবু চোখটা ভয়ঙ্কর ভাবে কেবল জ্বলছে। ফেলু মুচকি হেসে বলল, জুটি তোর ফকির সাপ তবে আর আইল না? কি করতে কন তবে, না আইলে কি করমু? জোটন ফের থুতু ফেলল। ফেলু এবার অন্য কথা বলল, কারণ জোটনের মুখ দেখে ধরতে পারছে
এইসব ঝোপ জঙ্গলের ভিতর দাঁড়িয়ে থাকাটা সে পছন্দ করছে না। সে এবার খুব ভালো মানুষের মতো বলল, মানুষগুলাইন মাথায় কইরা কি লইয়া যাইতাছে? ওলা ওঠা দেবীরে লইয়া যাইতাছে। মাথাটা ভাঙ্গা দিলে কেমন হয়? জোটন এবারেও দাঁত শক্ত করে বলতে চাইল যেন, তোর মাথাটা ভাঙমুনি বৈশা। অথচ মুখে কোনো শব্দ করল না। লোকটার জন্য সকলের ভয় ডর। কার মাথা কখন নেবে, হাসতে হাসতে হ্যাত করে মাথা কাটতে ফেলুর মতো ওস্তাদার নেই। মানুষটাকে কেউ ঘাঁটায় না, যেন ঘাঁটালেই সে রাতের অন্ধকারে বিসমিল্লাহ রহমানের রহিম বলে কোরবানি খাসির মতো গলার নলি ছিঁড়ে দেবে। কোরবানির দিনে মানুষটা আরো ভয়ঙ্কর। সুতরাং জোটন যত তাড়াতাড়ি সম্ভব এই ঝোপ জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসতে চাইল। ফেলু দেখল চৈত্রের শেষ রোদ বাঁশ গাছের মাথায়। শামসুদ্দিন তার দলবল নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। এখন সামনের মাঠ ফাঁকা। লতানে ঝোপ আর শ্যাওড়া গাছের জঙ্গল, আর জঙ্গলের ফাঁকে ওরা দুজন। একটু ফষ্টি নষ্টি করার মতো মুখ করে সামনে ঝুঁকল। তারপর ফিসফিস করে বলল, দিমু নাকি এক মোতা? জোটন এবার মরিয়া হয়ে বলল, তোর ওলা ওটা হইবরে নিবংসা, পথ সার, না হইলে চিৎকার দিমু। বলা নেই কওয়া নেই, এমন একটা হঠাৎ ঘটনার জন্য জোটন প্রস্তুত ছিল না। ফেলু হাসতে হাসতে বলল, রাগ করস কেন? তোর লগে মস্করা করলাম। তারপর চারিদিকে চেয়ে হাসতে হাসতে বলল, শীতলা ঠাইরেনের ডর আমারে দেখাইস না জোটন, কষ্ট আইজ রাইতে মাথাটা লইয়া আসতে পারি। শামসুদ্দিন দলবল নিয়ে সঙ্গে যাচ্ছে। লীগের সভা হবে, শহর থেকে মৌলবীরা আসবেন। সুতরাং ফেলুকে নেতাগোছের মানুষের মতো লাগছে। পরনে খোপ কাটা লুঙ্গি, গায়ে হাত কাটা কালো গেঞ্জি, আর গলাতে গামছা মাফলারের মতো পেঁচানো। সে জোটনকে পথ ছেড়ে দিল। ওরা অনেক দূর এগিয়ে গেছে, ওদের ধরতে হবে। সে আল ভেঙে অহন্তদন্ত হয়ে ছুটছে। মাঠ থেকে ওলা ওঠা দেবীও গ্রামের ভিতর অদৃশ্য। তখন ধোঁয়ার মতো এক কুণ্ডলী গ্রাম মাঠ পার হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। সে যা ভাবছিল তাই। জল নেই নদী নালাতে, মাঠ শুকনো, পাতা শুকনো, আর সারাদিন রোদে পাতার ছাউনি তেতে থাকে, পাটকাঠির বেড়া তেতে থাকে। জোটন কাঁধের কলসি নিয়ে দ্রুত ছুটছে। সে দেখল পাশের গ্রাম থেকে মানুষেরা ছুটে আসছে। যারা সোনালি বালির নদীতে জল আনতে গিয়েছিল তারা পর্যন্ত দুঃসময়ে আগুনের ওপর সব জল ঢেলে দিল। কিন্তু এই আগুন আগুনের মতো আগুন, বাতাসের সঙ্গে মিলেমিশে অশিক্ষিত এবং অপটু হাতে গড়া সব গৃহবাস ছাই করে দিতে থাকল। জোটনের ঘরটা পুড়ে যাচ্ছে। আবেদ আলীর ঘরটা সকলের আগে পড়ছে। আবেদ আলী জালালির অগোছালো শরীরটা সে আগের মতো সাপটে ধরে রেখেছে, নতুবা ছুটে গিয়ে আগুনে ঝাঁপ দিতে পারে। ওর কাঁথা, বালিশ, মাদুর, কলাই করা থালা, শানকি সব গেল, পুড়ে যাচ্ছে। ঠাস ঠাস করে বাঁশ ফাটছে, হাঁড়ি পাতিলের শব্দ হচ্ছে। আগুন গ্রামময় ছড়িয়ে পড়ছে। সুতরাং কাঁচা বাঁশ অথবা কলা গাছ এবং কাদা জল সবই প্রয়োজনীয়। চারিদিকে বীভৎস সব দৃশ্য। যাদের কাঁথা বালিশ আছে তারা কাঁথা বালিশ মাঠে এনে ফেলল। জালালি তখন আম গাছের নিচে বসে কপাল থাপড়াচ্ছে। পরের বাড়ির নরেন দাস একটা দা নিয়ে এসেছে। যেসব ঘরে আগুন লাগেনি এবার লেগে যাবে। হলকা বের হয়ে হয়ে লম্বা হচ্ছে। চাল থেকে চালে আগুন লাফিয়ে পড়ছে। সেই সব চাল কেটে দিচ্ছে, ঘর আলগা করে দিচ্ছে, যেন আগুন আর ছড়াতে না পারে। মানুষেরা সব হুমড়ি খেয়ে পড়েছে আগুন নেভানোর জন্য। কুয়োয় জল ফুরিয়ে গেছে। হাজি সাহেবের পুকুরে যে তলানিটুকু ছিল তাও নিঃশেষ। মঞ্জুরদের পুকুরে শুধু কাদামাটি। এখন লোকে কোদাল মেরে কাদামাটি চালে ছুটছে। তখন দূরে ওলা ওঠা দেবীর সামনে ঢাক বাজছিল, ঢোল বাজছিল। বিশ্বাস পাড়াতে হরিপদ বিশ্বাস হিক্কা তুলে মারা গেল। সাইকেল চালিয়ে গোপাল ডাক্তার ছুটছে বাড়ি বাড়ি টাকার জন্য, রুগী দেখার জন্য। সে যেতে যেতে আগুন দেখে এইসব অশিক্ষিত লোকেদের গাল দিল। ফি বছর হামেশাই কোনো কোনো দুঃখী গ্রামে এমন হচ্ছে। হাতুড়ে বদ্যি গোপাল ডাক্তারের এখন পোয়া 12। রুগী কামিয়ে অর্থ, গরিব লোকদের অনটনে অর্থ দিয়ে সুদ। আলের ওপর গোপাল ডাক্তার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিং ক্রিং বেল বাজাচ্ছে, যেন বলছে,
কে আছো এসো, টাকা নিয়ে যাও, ওষুধ নিয়ে যাও, অর্থ দিয়ে সুদ দেবে, ঋণ শোধ করবে। হরম্পায় শচীন্দ্রনাথও ছুটে এসেছিলেন। জোটন, আবেদ আলী এবং গ্রামের অন্য সকলের সান্ত্বনার জন্য ওকে ঘিরে দাঁড়ালো। শচীন্দ্রনাথ সকলের মুখ দেখলেন। সকলে এখন আবেদ আলী এবং জালালিকে দোষারোপ করছে। শচীন্দ্রনাথ বললেন, কপাল। শামসুদ্দিনের দলটা অনেক রাতে সভা শেষ করে ফিরে এলো। ওরাও ঘুরে ঘুরে সকলকে সান্ত্বনা দিতে থাকলো। আগুন নেভানোর চেষ্টায় বড় বড় বাঁশের লাঠি অথবা কাদামাটি নিক্ষেপ করে যখন বুঝলো কোনো উপায় নেই, সব জ্বলে যাবে, তখন ওরা মসজিদের দিকে চলে গেল। মসজিদটা এখন দাউ দাউ করে জ্বলছে। চোখের ওপর গোটা গ্রামটা পুড়ে যাচ্ছে। বিশ্বাস পাড়াতে এখন ওলাওঠা দেবীর অর্চনা হচ্ছে। মাঠে সব চাষের জমিতে পোড়া কাঁথা পেতে যে যার ভস্য থেকে তুলে আনা ধন সম্পত্তি আগলাচ্ছে। আগুনে ওদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। যখন আগুন পড়ে এলো এবং এক ঠান্ডা ঠান্ডা ভাব, জোটন শোকে আকুল হতে থাকলো। ঘন অন্ধকার চারিদিকে, থেকে থেকে ধোঁয়া উঠছে। সে অন্ধকারের ভিতর পোড়া ভস্য ধন সম্পত্তির আশায় চুপি চুপি হাজি সাহেবের গোলাবাড়িতে উঠে এলো। সে লাফিয়ে লাফিয়ে হাঁটছিল। সে ঘুরেও গেল কতকটা পথ। ধান চাল পোড়া গন্ধ। আশেপাশে সব হা অন্য মানুষদের হা হুতাশের শব্দ ভেসে আসছে। অন্ধকারে জোটন পরিচিত কণ্ঠ পেয়ে বলল, ফুফা, আমার ঘরটা গেল। ভালোই হয়েছে, জামু গিয়া যেদিকে চোখ যায়। ঘরটার লাইগা বড় মায়া হইত। ফকির সাহেব আর বুঝি আইল না, এও বলার ইচ্ছা। যখন এলো না তখন আর কার আশায় সে এখানে বসে থাকবে? পরিচিত মানুষটা অন্ধকারে বসে টের পেল জোটন অনেক কষ্টে এমন কথা বলছে। পরিচিত মানুষটা বলল, আবেদ আলীর আফুর দুফুর নাই? জোটন এবার ফিরে দাঁড়ালো। কাকে কি কমু কন? পুরুষ মানুষ দিন নাই রাইত নাই খামু খামু করে, কিন্তু তুই মাইয়া মানুষ হইয়া আফুর দুফুর দেখলি না? উদম কইয়া গায়ে গতরে পানি ঢাললি? জোটন আর দাঁড়ালো না। সে বকতে বকতে অন্ধকারে হাজি সাহেবের গোলাবাড়িতে ঢুকে গেল। বড় বড় গোলা ভস্য হয়ে গেছে। ধান পোড়া মুসুরি পোড়া গন্ধ উঠছে। কোথাও থেকে এই দুঃসময় একটা ব্যাঙ ক্লপ ক্লপ করে উঠল। জোটন আগুনের ভিতর খোঁচা মারল একটা। না, কিছু বের হচ্ছে না। অন্ধকারের ভিতর থেকে কিছু ছাই চাপা আগুন শুধু কতকটা ঝলসে উঠে ফের নিভে গেল। আগুনে জোটনের মুখ পোয়াতির মুখের মতো, লোভী এবং পেট সর্বস্ব চেহারা। সেই আগুনে জোটন অন্ধকারে পথ চিনে নিল। তখন ঢাকের বাজনা, ঢোলের বাজনা ওলা ওঠা দেবীর সামনে। তখন হাজি সাহেব তার 3 বিবির কোলে ঠ্যাং রেখে কপাল চাপড়াচ্ছেন, আর হাজি সাহেবের 3 ব্যাটার 3 বিবি মাঠের মধ্যে চষা জমির উপর বিছানা পেতে কোত পাতার মতো অপেক্ষা করছে। জোটনের মনে হলো এই অন্ধকারে সে একা নয়, অন্য অনেকে যেন হাতে কাঠি নিয়ে পা টিপে টিপে গোপন আগুনের ভিতর ঢুকে খোঁচা মারছে। দূর থেকে মনে হলো হাজি সাহেবের একটা ঘর, সবটা জ্বলেনি, অথবা আর জ্বলবে না। সে লাফিয়ে এগোলো। সে ঘরের ভিতর গতকাল কয়েক গাছি পাট দেখেছিল। জোটনের পরাণ এখন ভাদ্র মাসের পানির মতো টলমল করছে। আর তখন জোটনের পায়ের শব্দে অন্ধকার থেকে কে যেন বলল, কেডা? আমি আমি। জোটনের মনে হলো অন্ধকারে আর এক মানুষ যেন গোপনে তন্ন তন্ন করে কি খুঁজছে। জোটন বলল, তুমি কেডা? জোটনের মনে হলো ফেলু শেখ। সেও অন্ধকারে আগুনে পোড়া সম্পত্তি চুরি করতে এসেছে, অথবা মাইজলা বিবির সঙ্গে পীড়িত তার। হাজি সাহেবের মাইজলা বিবিও এই রাতের অন্ধকারে যখন কেউ কোথাও জেগে নেই, সকলে মাঠে নেমে গেছে, কিছু ফেলে গেছে এই নাম করে ফিরে এলে ফেলু শেখ চুপি চুপি চিনে ফেলবে। কার টের পাওয়ার কথা? ফেলু সেই এক জ্বালা নিবারণের জন্য কি যে এক জ্বালা উজানে যেতে হাজি সাহেবের ভোলা অঞ্চলের পাশে কোনো এক পুল থেকে এই মাইজলা বিবিকে তুলে এনেছিল। তখন সঙ্গে ছিল ফেলু। ফেলু ফুসলে ফাসলে টাকার লোভ দেখিয়ে হাজি সাহেবের নৌকা এনে তুলেছিল মাইজলা বিবিকে। তখন হাজি সাহেব হাজি নন। তখন ফেলুর যৌবন কত বড়, ফেলুর কত নাম ডাক। জোয়ান মরদ ফেলু পীড়িত করার অছিলা খুঁজছিল মাইজলা বিবির সনে। বোধহয় এখন সঙ্গোপনে গানটা গায় মাইজলা বিবি। যখন কলিমুদ্দি সাহেব হজ করতে গেলেন এবং যখন হাজি হয়ে ফিরে এলেন, তখন মাইজলা বিবির সেই গান গলায়।
একা আতা বেড়ার পাশে বসে বসে গাইত। ঘাটে ফেলু বসে থাকত। সে ওদের তখন বড় নৌকার মাঝি। কাজ কারবারে তাকে হাটে বাজারে যেতে হয়, সওদা করে আনতে হয়। তাই মাইজলা বিবির সনে পীড়িত রঙ্গরস করার অছিলাতে ঘাটের মাঝি হয়ে সে বসে থাকত। কিন্তু কলিমুদ্দি হজ করে এসে সবই টের পেয়ে গেলেন। তিনি বললেন, মিয়া, তোমার এই আসিল মনে? তারপর হাজি সাহেব ঘাট থেকে তাড়িয়ে দিলেন ফেলুকে। সে কবেকার কথা, সেই থেকে ফেলু আর হাজি সাহেবের বাড়ি যেতে পারে না। মাঝে মাঝে মাইজলা বেবির মুখ ওর পরাণে দড়িয়ার বান ডেকে আনে। তখন সে একা একা প্রায় পাগল ঠাকুরের সামিল। সে গোপাটে অথবা অন্ধকার রাতে চুপি চুপি অসত্যের নিচে নেমে আসে, ঝোপ জঙ্গলে উবু হয়ে বসে থাকে। আতা বেড়ার পাশে কখন উকি দেবে মুখটা। বিবি আন্নু আজকাল হাজি সাহেবের বাড়িতে আসে যায়। ছোট বিবির সঙ্গে আন্নুর খুব ভাব। সেই বিবি ওকে লুকিয়ে চুরিয়ে তেল দেয়, ডাল দেয়, বাঁশকলাইয়ের বড়ি দেয়। আন্নু বলে ছোট বিবি দেয়, কিন্তু জোটনের মন বলে সব মাইজলা বিবির কাজ। মাইজলা বিবির সনে পীড়িত বড় ফেলুর। জোটন সব বোঝে। আন্নু দেখায় ছোট বিবির সঙ্গে তার বড় ভাব, সখী সখী গলায় দড়ি ওলো সখী ভাব। আর ফেলুর যখনই ভাবের কথা মনে হয় তখন আর এক মুহূর্ত দেরি করতে পারে না। সেই অন্ধকারে আগুনের ভিতর মাইজলা বিবিকে দেখার বাসনাতে বসে আছে। যদি আসে। চারিদিকে হল্লা, কে কোথায় ছুটছে, কে কোথায় আছে কে জানে। এই তো সময়। সুতরাং সে এখানে বসে বিবির উঠে আসার অপেক্ষায়। কি জাদু বিবির চোখে, আর কি জাদু আছে এই মনের ভিতর। এই মন কি যেন চায় সব সময়। ফেলু কি যেন চায় সব সময়। তার ঘরে যুবতী বিবি আন্নু। ফেলুর বয়স 2-20 ওপর হয়ে গেছে, তবু মনটা কি যেন চায়। এত অভাব অনটনের ভিতরও ভিতরটা কি পেতে কেবল ইচ্ছা ইচ্ছা করে। কি যে সুখ এই আন্নুর জন্য সে কি কাণ্ড না করেছে। আলতাফ সাহেবের গলাটা সে হ্যাঁত করে কেটে ফেলেছে। পাট ক্ষেতের ভিতর আলতাফ সাহেব বাজ পাট কেমন হয়েছে দেখতে এসেছিল। বুড়ো আলতাফ সাহেবের শেষ পক্ষের বিবিকে সে ঈদের পার্বণে পীরের দরগায় দেখে প্রায় পাগলের মতো কি করে কি করবে ফেলু ভেবে উঠতে পারল না। তখন ফেলুর যৌবনকাল যায়। সে তল্লাটের ফেলু। সুতরাং সে ঈদের আর এক পার্বণে মেমান সেজে চলে গেল আলতাফ সাহেবের বাড়ি। ওকে সে পাটের ব্যবসা করতে বলল। জ্যান ফেলু কত বড় মহাজন। সে দাড়িতে আতর মাখত তখন। ভালো তফন কিনে আনত বাবুর হাট থেকে। মন খুশ থাকলেই মেডেল ঝোলাতো গলায়। বুড়ো আলতাফ খেলার বড় উৎসাহদাতা ছিল। ফেলুর সঙ্গে কত জান পেহেচান। কত বড় খেলুরে ফেলু, তার বাড়ি মেমান হয়ে এসেছে। বিবি বেটারা দেখুক। খেলোয়াড় ফেলুকে সে অন্দরমহলে একদিন ঢুকিয়ে দিল। ফেলুর পীড়িতের ছলাকলা সব যেন জানা। ফাঁকা বুঝে ফুলের কুঁড়ির মতো আলতাফের ছোট বিবিকে কাছিমের মতো বুকের ছাতি দেখালো একদিন। আন্নু দেখল সেই বুকের ছাতিতে মেডেলগুলো ঝকঝক করছে। আন্নুর তখন মনে পড়েছিল ছোট বয়সের কথা। বালিকা আন্নু খেলা দেখতে গেছে, হাডুডু খেলা। ফেলু এসেছে খেলতে পরাপরদির হাটে। সেদিন হাটবার ছিল না, তবু কি লোক। 2-10 মাইলের ভিতর কোনো যুবা পুরুষ আর সেদিন ঘরে ছিল না। মেলার মতন প্রাঙ্গণে নিশান উঠছিল যেন ঈদ মুবারক। ফেলু সেই মেলার প্রাণ ছিল। খেলা শেষ হলে ফেলুর জয় জয়কার। আন্নু, বালিকা আন্নু সেদিনই কেমন ফেলুর ভালোবাসায় পড়ে গেল। সেই ফেলু এসেছে মেমান সেজে। আলতাফ সাহেবের বিবি নিজেকেই যেন শুধালো, এই আসিল তোর মনে। তারপর সময় বুঝে হ্যাঁত করে গলাটা কেটে ফেলল ফেলু। পাট ক্ষেতের ভিতর হ্যাঁত করে কেটে ফেলল গলার নলিটা। যেমন সে কোরবানির দিন 10-5টা কোরবানিতে চাকু চালায়, তেমনি সে বিসমিল্লাহ রহমানের রহিম বলে হ্যাঁত করে নলিটা আলতাফ সাহেবের কেটে ফেলল। যেদিন সে বিবিকে বোরখা পরিয়ে নিয়ে আসে, সেদিন সে হ্যাঁত করে গলা কেটে ফেলেছে কথাটা প্রথম জানালো বিবিকে। আন্নু শুনে বলল, এই আসিল তোর মনে।
বলে সেই বিস্তীর্ণ মাঠের ভিতর হাহা করে হেসে উঠেছিল। আন্নুকে দেখলে মনেই হবে না ফেলুর জন্য সে এত বড় হত্যাকাণ্ড হজম করে গেছে। অন্ধকারে ফেলু দূরের একটা ছায়ামূর্তি দেখছিল আর ভাবছিল, বুঝি চুপি চুপি মাইজলা বিবি উঠে আসছে। কিন্তু এখন এ কি? কার গলা? জোটন মনে হয়। সে ধরা পড়ে যাবে, চুরি করতে এসেছে এই আগুনের ভস্য ধন সম্পত্তি থেকে। তার ভয় ধরে গেল। জোটন তিরস্কারের ভঙ্গিতে বলল, নাম কইতে পারো না মিয়া? আমি কেডা? আমি মতিউর। ফেলু অন্ধকারে দাঁড়িয়ে মিথ্যে কথা বলল। তোমাকে আর মানুষগুলান কই? আগুন দেখা পালাইছে। তুমি এখানে কি করতাছ? শানকিরা খুঁজতাসি। হাজি সাহেব জানে না বৈঠকখানা ঘরটা পইরা যায় নাই? আগুনে বড় ডর হাজি সাহেবের। লোকটা দূর থেকেই কথা বলছে। এই ভস্য রাশিকে এখন সকলেরই ভয়। গলাটা স্পষ্ট নয়। গলাটা কখনো ফকির সাহেবের মতো, কখনো মনে হচ্ছে ফেলুই মতিউরের গলায় কথা বলছে। তারপর মনে হলো অন্ধকারে লোকটা কিছু কুড়িয়ে পেয়েছে, এবং পেয়েই এক দৌড়। জোটন বলতে চাইল, ধর ধর, কিন্তু বলতে পারল না। সে নিজেও একটা শানকি খুঁজতে এসেছে, অথবা কিছু চাল। পোড়া ধান হলে মন্দ হয় না, পোড়া কাঁথা হলে মন্দ হয় না। সে এখন যা পেল তাই নিয়ে আম গাছের নিচে জড়ো করল। জালালি সব জোটনের হয়ে সংরক্ষণ করছে। সে ভস্য রাশি থেকে খুঁজে পেতে আনছে, আর জালালিকে দিয়ে আবার অন্ধকারে খুঁজতে চলে যাচ্ছে। তখন কান্না ভেসে আসছিল বিশ্বাসপাড়া থেকে। তখন ওলা ওঠা দেবীর সামনে আরতি হচ্ছিল। ওলা ওঠাতে আবার হয়তো কেউ মারা গেল। জোটন অন্ধকারে দাঁড়িয়ে শানকি, ভাঙা পাতিল অথবা পেতলের বদনা খুঁজতে খুঁজতে সেই কান্না শুনছে। রাত তখন অনেক। মাঠের ভিতর দিয়ে কারা যেন নদীর পাড়ের দিকে ছুটছে, আর গাছের নিচে ইতস্তত যেসব লম্ফ জ্বলছিল বাতাসে সব এক দুই করে নিভে যাচ্ছে। মাঠে একটা মাত্র হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনটা হাজি সাহেবের। মহামারী লাগলে যেমন এক অশরীরী বাতাসে ভেসে বেড়ায়, তেমনি এই ভস্যরাশির অন্ধকারে জোটন ভেসে বেড়াতে লাগলো। জোটন অন্ধকারে পা টিপে টিপে হাঁটছে। হাজি সাহেব মাঠে এখন কেবল শোভান আল্লাহ বলে চেঁচামেচি করছে। তিনি ঘুমোতে পারছেন না। মাঠের ভিতর তিনি তার ছোট বিবিকে নিয়ে আছেন। কে কখন কি করে যাবে ভয়ে ঘুম আসছিল না। যাদের ভাঙা ঘর শুধু গেছে, ছেঁড়া হোগলা বিছিয়ে ঘুম যাচ্ছে তারা। সকাল হলেই হিন্দু পাড়াতে রুজি রোজগারের জন্য উঠে যেতে হবে, এবং হিন্দু পাড়াতেই সব বাঁশ কাঠ, সব সনের জমি ওদের। ওদের থেকে চেয়ে আনলে ঘর এবং ঘর বানাতে বানাতে ঘোর বর্ষা এসে যাবে। জোটন এ সময় নিজের ঘরের কথা ভাবল, বর্ষার কথা ভাবল। ফেলু সময় অসময় গুতা দিতে চায়। মঞ্জুরের মতো চোখ মুখ গরম ছিল না, চান্দেল্লা খান গড়বন্দি আছিল না। দিমুতরে একদিন একটা গুতা। এইসব ভেবে জোটন নিজের অভাব জোড়াতালি দিয়ে আধপোড়া ঘরের ভিতরে একটা বদনা পেয়েই এক দৌড়। সে জালালির পাশে এসে বলল, দেখ কি আনছি। জালালি ঘুরিয়ে ফিরিয়ে বদনাটি দেখল। কুপির আলোতে এত বড় একটা আস্ত পেতলের বদনা সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আবেদ আলী ঘাড় কাত করে তাকিয়ে আছে, হাত দিয়ে ছুঁয়ে দেখার ইচ্ছা তার। এক বদনা পানি আন, ঢক ঢক কইরা খাই। বদনা দেখিয়ে আবেদ আলীর কেমন জল তেষ্টা পেয়ে গেল। জালালি বলল, আমি যাই, যদি কিছু মিলা যায়। জোটন জল আনতে গেছে। আশেপাশে কেউ নেই। আবেদ আলী তাড়াতাড়ি বসে পড়ল। তারপর এক থাপ্পড় নিয়ে গেল গালের কাছে। বলল, তোর এত সাহস, তুই যাবি চুরি করতে? পরে সে গামছা দিয়ে মুখ মুছল। ঘামে গরমে মুখ চুলকাচ্ছে। সে আম গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসতেই দেখল জোটন জলের জন্য উঠে যাচ্ছে। জলের বড় অভাব। সে অন্ধকারে এখন জল চুরি করতে যাচ্ছে। জালালি কিছুক্ষণ চুপ করে বসে থাকল। তারপর কচ্ছপের মতো গলা লম্বা করে দিল। তারপর চিৎকার করে বলল, তর লাইগাই তো নিব্বংসা আগুন লাগলো রে। চিৎকারে ভয় পেয়ে গেল আবেদ আলী। আমার লাইগা বুঝি? এবার জালালি খলখল করে উঠল।
আমি সকলরে না কইছি তো কইলাম কি? কি কইবি? কমু তাই না আমারে ঘরে জোর কইরা ধইরা নিছে। ঘরে নিছি ভালো করছি, তুই নাড়া দিয়া রানতে রানতে প্যাট ভাসাইলি কেন? তার লাইগা বুঝি সময় অসময় নাই? গোটা ঘটনাটাই আগুনের মতো। আবেদ আলী এবার আরো ঘন হয়ে বসল। আমার বুঝি ইচ্ছা হয় না ঠান্ডা পানিতে গোসল করি। ফকির সাহেব নিম গাছটার নিচে বসলেন। গাছটাতে একটা কাকও উঠছে না, সুতরাং ফকির সাহেব এই গায়ের ঘরগুলো দেখলেন। বৈশাখ মাস শেষ হচ্ছে, এখন গাছে গাছে আমের ভালো ফলন। তিনি তার মালা তাবিজের ভিতর থেকে একটা বড় পুঁটলি বের করলেন, আর গোস্তের ওজন দেখবার সময় মনে হলো এবার গ্রামের কোরবানির সংখ্যা কমে গেছে। তিনি হাত গুনে বলতে পারছেন যেন সংখ্যায় কত তারা। বকরি ঈদে এত কম কোরবানি এই প্রথম, আর এই জন্যই কাকগুলি গোস্ত খুঁজে খুঁজে হন্যে হচ্ছিল। কাকগুলি উড়ে উড়ে হয়রান হয়ে গেছে, অথচ কিছুই মিলছে না। ওরা উড়ে উড়ে এদিক ওদিক চলে গেল, সুতরাং তিনি কিঞ্চিত নিশ্চিন্ত বোধ করছেন। কোথাও পুঁটলির ভিতর পান সুপারি আছে, অথবা চুনের কৌটা থেকে চুন নিয়ে ঠোঁটে লাগাবার সময় সুখী পায়রার মতো অনেকদিন আগের কসমের কথা মনে পড়ে গেল। সামনে সড়ক, দূরে কোথাও আজ হিন্দুদের মেলা আছে। ফকির সাহেব মনে করতে পারলেন হয়তো এই দিনেই নয়াপাড়া পার হলেই ঘোড়দৌড়ের মাঠে মরশুমের শেষ ঘোড়দৌড় হবে। একবার ঘোড়দৌড়ের মাঠে গেলে হয়। কিন্তু অনেক দিন পর এদিকে আসায় কসমের কথা মনে পড়ে গেল। সড়কের পথে গলায় ঘণ্টা বাজিয়ে ঘোড়া যাচ্ছে। বিশ্বাসপাড়ার কালো বিশ্বাসের ঘোড়া, যেন নয়নের মণি। ঘোড়াটার রং কালো কুচকুচে, কপাল সাদা, আর সোনালি কড়ির মালা ঝুলছে ঘোড়ার গলাতে। ঘোড়াটা সড়ক ধরে দূরে চলে গেল। গ্রীষ্মের শেষ জলঝড়ে এ অঞ্চলের কিছু বাড়িঘর ফেলে দিয়েছে। মাঠে ছোট ছোট পাটের চারা বাতাসে দুলছে। ইতস্তত পাটের ভিতর মাথলা মাথায় চাষিরা পাটের জমিতে নিরান দিচ্ছিল, আর আল্লাহ ম্যাগ দেয় পানি দেয় এই গান গাইছিল। চৈত্রের খরা রোদ এবং শুকনো ভাবটা কেটে গেছে। এখন শুধু সবুজ প্রান্তর এবং মানুষের মুখে সুখের ইচ্ছা, অথবা যেন বছর শেষ, দুঃখ শেষ। এখন অভাব কম, গরিব মানুষেরা অন্তত শাক পাতা খেয়ে বেঁচে থাকবে। বিশেষ করে এইসব গ্রীষ্মের দিনে কচি পাট পাতার শাক অথবা শুক্তনি এক শানকি ভাতের সঙ্গে মন্দ নয়। এবং যখন কোরবানির গোস্ত মুশকিল আসানের পাত্রটার নিচে যত্ন করে রাখা আছে, যখন মনে হচ্ছিল শেষ বয়সের সম্বল জোটন বিবিকে ধরে নিলে গোস্তের মতোই সস্তা হবে, তখন সড়ক ধরে সামনের গ্রামটা দিয়ে হাঁটা যাক। মুশকিল আসানের আধারে তেল নেই। দরগার ছইয়ের নিচে রসুন গোটা ভিজানো আছে, তার তেল বড় উজ্জ্বল আলো দেয়। তেল নেই বলে আর এই অঞ্চলে তিনি রাতে মুশকিল আসানের লম্ফ নিয়ে ঘুরতে পারবেন না। দরগায় গিয়ে লম্ফে আবার তেল ভরতে হবে। ফকির সাহেবের ইচ্ছা ছিল রসুন গোটার তেলে মুশকিল আসানের লম্ফ জ্বালাবেন এবং ছোটদের চোখে সুরমা টেনে আস্তানা সাহেবের দরগাতে রসুলের কাছে দোয়া, জোটনের জন্য দোয়া ভিক মেগে নেবেন। কিছুই হলো না। মসজিদের কুয়া থেকে প্রথম জল তুলে পা ধুলেন ফকির সাহেব। তারপর শতচ্ছিন্ন একজোড়া কাপড়ের জুতো, যার ফাঁকে কচ্ছপের গলার মতো বুড়ো আঙুলটা বের হয়ে আসে, এবং জুতোর ভিতর পা গলাবার সময় একটা ইষ্টিকুটুম পাখি ডেকে উঠলে ফকির সাহেব ভাবলেন দিনটা ভালোই যাবে। শেষে আবেদ আলীর বাড়িতে ওঠার মুখেই ডাকতে থাকলেন, মুশকিল আসান সব আসান করেন। এবং এইসব বলতে বলতে উঠাই তিনি বুঝতে পারলেন পরবের দিনে জোটন বাড়ি নেই। তিনি যেন এই উঠোন এবং ঝোপ জঙ্গলকে বললেন, ওনারে ডাইক্কা দিলে ভালো হয়। অনেক দূর থাইক্কা আইসি, আবার কবে আমু ঠিক নাই, তাই ভাবছি ওরে নিয়া যামু। তারপর কারোর ওপর ভরসা না করে নিজেই ছেঁড়া লুঙ্গি ঘাসের ওপর বিছিয়ে বসে পড়লেন। খুব সন্তর্পণে মালা তাবিজ খুলে পোটলা পুটলি পাশে রাখলেন। অন্য কোনো দিকে তাকাচ্ছেন না, যেন সব ঠিকই করা আছে। উকিল বলা আছে, মৌলবী সাহেবকে বলা আছে, আর দু চারটে দোয়া। ফকির সাহেব এবার গলা খেকারি দিয়ে চোখ তুলতেই দেখলেন জালালি ঝোপ জঙ্গল ভেঙে জোটনকে খবর দিতে হাজি সাহেবের বাড়ির দিকে ছুটছে। ফকির সাহেব ছেঁড়া তফনের ওপর বসে জামরুল গাছের ফাঁকে
সেই অস্পষ্ট মুখ দেখতে পেলেন। জোটন আসছে। আগের শক্তি সামর্থ্য যেন গায়ে নেই। জোটন নিজের ঘরে ঢুকে গেল। ফকির সাহেব জোটনকে আর দেখতে পাচ্ছেন না। তিনি নানান রকম শব্দে ধরতে পাচ্ছেন জোটন এখন আরশিতে নিজের মুখ দেখছে। ভিজা শনের মতো চুল, কত কষ্টে খোপা বাঁধা। আর তিনি মুখ না তুলেও যেন ধরতে পারছিলেন জোটন বেড়ার ফাঁকে ফকির সাহেবের মুখ, হাত, পা অথবা সব অবয়ব দেখতে দেখতে তন্ময় হয়ে যাচ্ছে। ফকির সাহেব গাছগাছালিকে যেন ডেকে বললেন, তাড়াতাড়ি করতে হয়। ঘরের ভিতর জোটন মরমে মরে যাচ্ছিল। ঘরের ভিতর ফিসফিস শব্দ, আবেদ আলীরে আইতে দেন। ফকির সাহেব উঠোন থেকে বললেন, উকিল দেখতে হয়। জোটন এবার যেন গলায় শক্তি পাচ্ছে। ভাইবেন না, আবেদ আলী আয়সা সব ঠিক কইরা দিবে। ফকির সাহেব সঞ্চিত কোরবানির গোস্তের ওপর হাত রেখে বললেন, বেলায় বেলায় রওনা হইতে হয়, না হইলে গোস্ত পয়সা যাইব। বলে ফকির সাহেব গোস্তের পুঁটলিটা নাকের কাছে এনে শুঁকে বললেন, গোস্তে মশলা নুন দিতে আপনার হাত কেমন? এবার জোটন ঘরের ভিতর খিলখিল করে হেসে উঠল। বলল, ঘরে নেওয়ার আগে একবার পরখ কইরা দেখতে সাজ যায় বুঝি? দেখতে ইচ্ছা যায়, কিন্তু বেলা যে পইরাইতাছে। জোটন দাঁত খুঁটছিল। মুখ কুলকুচা করে হাঁড়ির ভিতর থেকে পান সুপারি বের করে মুখে পড়ল। তারপর ঝোপের ফাঁকে যখন দেখল জালালি আসছে, যখন দেখল গোপাটের অসত্য গাছের মাথা থেকে রোদ নেমে যাচ্ছে, এবং যখন কামলা ফিরছে মাঠ থেকে, মাথায় পাট গাছের আঁটি, ঘাসের বোঝা, আর আবেদ আলী পরবের দিনও ঠাকুরবাড়ির কাজে গেছে, ফেরার সময় এখন, হয়তো সে ফিরছে, তখন জোটন ঠোঁট রাঙা করে বাবুর হাটের ডুরে শাড়ি পরে দেখল বুকের মাংস একেবারে শুকিয়ে গেছে। সে একটু ঠোঁট থেকে থুতু এনে বুকে মেখে দিল। পাতলা থুতু দিয়ে শরীরের শুকনো ভাবটা কমনীয় করতে চাইছে, অথবা মনে হলো ফকির সাহেবের বুড়ো হাড় অঘ্রাণী ধানের মতো, আশ্রয় দেবে, নিকা করবে এবং ফাঁকা মাঠের মতো উদম গায়ে রঙ্গরস করবে। দীর্ঘদিনের প্রত্যাশা, আল্লাহর মাসুল তুলতে এই বয়সেও গতর কম কৌশল করবে না। বেলায় বেলায় আবেদ আলী এলো। বেলায় বেলায় করণীয় কাজটুকু আবেদ আলী করে ফেলল। 2-4 জন গাঁয়ের লোক জমা হয়েছে উঠোনে। আবেদ আলী সকলকে পান্তামুখ খাওয়ালো। হাজী সাহেবের ছোট বিবি একটা ছেঁড়া বোরখা দিল জোটনকে। আগুনের ভস্য থেকে যে পেতলের বদনাটা তুলে এনেছিল, ফকির সাহেবের পাশে সেটা রেখে দিল জোটন। 2টো মেটে কলসি এনেছিল জোটন লাঙ্গলবন্দের বান্নি থেকে। যাবার সময় জোটন জালালিকে ডেকে কলসি এবং ঘরের সামান্য জিনিসপত্র, অর্থাৎ গ্রীষ্মের দিনে সংগ্রহ করা ঝরা পাতা, পাটকাঠি এবং 2টো সরা সব দিয়ে দিল। আর ছেঁড়া তফনে জোটন তার ভাঙা আরশি, ঠাকুরবাড়ির বউদের পরিত্যক্ত ভাঙা কাঠের চিরুনি, একটা শানকি আর সম্বলের মধ্যে কিছু ভাতের সেউই বাঁধা পুঁটলি হাতে তুলে নেবার সময় অন্যান্য বারের মতো আবেদ আলী হাত ধরে কেঁদে ফেলল। এবার নিয়ে 4 বার নিকা, এবং এবার নিয়ে 4 বার জোটন এই উঠোন ছেড়ে, বাপের ভিটা ছেড়ে মিয়া মানুষের সঙ্গে খোদার মাসুল তুলতে চলে যাচ্ছে। ফকির সাহেব পোটলা পুটলি যত্ন নিয়ে বাঁধছে। পিতলের বদনাটা হাতে নিয়ে 2 বার ঘুরিয়ে ফিরিয়ে দেখে বদনা থেকে পানি চুষে খেলেন। তারপর বাকি পানিটুকু ফেলে দিয়ে বাঁ হাতে পেতলের বদনা, কাঁধে ঝুলাঝুলি এবং ডান হাতে মুশকিল আসান, মুখে আল্লাহর নাম অথবা রসুলের নাম নিতে নিতে গোপাটে নেমে যাচ্ছেন। জোটন এক হাতে একটা পুঁটলি নিয়ে আবেদ আলীর ঘরে ঢুকে বোরখাটা মাথার ওপর তুলে দিল। আবেদ আলীকে বলল, জালালির দিকে তাকিয়ে বলল, জালালিরে মাইরো ধইর না ভাই। জালালিকে বলল, সময় মতো 2টা রাইন্দা দেইস। এসব কথা বলার সময় জোটনের চোখ থেকে জল পড়ছিল। কত দীর্ঘদিন পর ফের এই নিকা, এবং এদিনে সে তার মোট 13টি সন্তানের কথা মনে করতে পারল। যেন তাদের জন্যই চোখের জল। কোথাও তার দীর্ঘদিন ঠাঁই হয় না। জোটন 4র্থবার স্বামীর ঘর করতে যাচ্ছে, এবং আল্লাহর মাসুলের জন্য এই যাত্রা। যদি কোনো কারণে আল্লাহর দরবার শেষ হয়ে গিয়ে থাকে, তবে সে ফের ফিরে আসবে এবং সোনালি বালির নদীতে অথবা বিলে শামুক তুলে
বাড়ি বাড়ি চিঁড়া কুটে পরবে পরবে গেরস্থ মানুষের কাজ করে সুখে দুঃখে তার দিন কেটে যাবে। আজ এ পর্যন্ত। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।